এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বড় ভাইয়ের পাগলামি দেখতে নেই বোঝেন। আমি চাই না তুই অল্প বয়সে পেকে যা। মাহেরিমা আশপাশের কথাটা শুনে রেগে মেগে তাজের পায়ে পাড়া দেয়। তাজরিয়ান ব্যথাতুর শব্দ করে মেহেরিমার চোখ ছেড়ে দিতেই বেচারি কটমটে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার যে অল্প বয়স সেটা সারাদিন মনে থাকলেও রাতে কেন মনে থাকে না আপনার? একদম আমার কাছে আসবে না তাজ ভাই, নয়তো আপনার কর্মকাণ্ড দেখে আমি অকল্পজ্ঞ হয়ে যাব। তাজরিয়ান ফুস করে খ্যাপাটে দৃষ্টিতে তাকায়, যেন বলতে চাইছে, একবার হাতের কাছে পাই, অকাল পক্ষের শ্রেণী বিভাগ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। মেহরিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইশতিরাজের দিকে তাকায়। বেচারা বুকে জোরে ধরে নৈশব্দে কাঁদছে। ফারজানার চোখেও ভিড় করেছে অশ্রুরা। আবেগ ঘন মুহূর্তটা কিছুক্ষণ পরেই কেটে যায়। রাত হয়েছে অনেক, সকলেই ক্লান্ত মোটামুটি। প্রেমা তো শরীরের সবটুকু ভার শানের উপর ছেড়ে দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। আকস্মিক সিদ্ধান্তটা সুন্দর একটা পরিণতির মাধ্যমে সমাপ্ত হলো। অন্তিম মুহূর্তে সকলে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের দিকে। তাজ এবং মেহু বেরিয়ে পড়ল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। আর রাজ এবং ফারজানা গেল একসাথে। শান এবং প্রিমাও বেরোলো তাদের পরপরই। নিস্তব্ধ রজনী, মধ্যরাত হওয়ায় রাস্তা বেশ ফাঁকা। মাঝে মধ্যে দু একটা দূরপাল্লার যানবাহনের দেখা মিলছে। বাকিরা দ্রুত গতিতে এগিয়ে গেলেও আরফানের গাড়ি এগিয়ে যাচ্ছে স্লথ গতিতে। রাস্তাটা ভীষণ সুন্দর। আরফান লক্ষ্য করেছে প্রেমা বেশ মনোযোগ দিয়ে আশপাশটা দেখছে। এত রাতে গাড়ি থামিয়ে জায়গাটা এক্সপ্লোর করা পসিবল নয় বিধায় আরফান যথাসম্ভব ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। অসুস্থতার ধকলে বেচারে একদম নেতিয়ে পড়েছে। মুখটা বড্ড শুকনো দেখাচ্ছে। আরফান ভাবল কালকে একবার ডক্টরের কাছে যাবে। 1 সপ্তাহ পরে নর্মাল চেক আপের ডেট হলেও আরফান ভরসা পাচ্ছে না। অদ্ভুত এক ভয়ে বুক মুচড়ে উঠছে বারবার। আরেকবার প্রেমার দিকে আর চোখে তাকিয়ে আরফান ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো। বাইরের দিকে মনোযোগে হাওয়ার ভান ধরলেও প্রেমা মূলত চূড়া দৃষ্টিতে আরফানের সুদর্শন চেহারাটা অবলোকন করছিল। লোকটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আজকে খুশির ঠেলায় একটু বেশি গ্লো করছে বোধহয়। মনে মনে শখানিক বকা দিল জিম ট্রেনারকে। এমনিতেই সুঠাম দেহের অধিকারী আরফান। রেগুলার জিম করার ফলে দিনকে দিন আরও বলিষ্ঠ হয়ে উঠছে তার বাহ্যিক অবয়ব। আর রাস্তায় বের হলে আরফানের দিকে ঘুরে ফিরে তাকায় মেয়েরা। তার পাশে প্রেমাকে দেখলে আবার চোখ মুখ কুচকে ফেলে। সাংঘাতিক রাগ হয় প্রেমার, কিন্তু মুখ ফুটে বলার মতো কিছুই পায় না। এই শ্যামবর্ণের অসম্ভব সুদর্শন মানুষটা রীতিমতো তার অশান্তির কারণ হয়ে যাচ্ছে। অথচ বেটা নির্বিকার। প্রেমার ধ্যান ভাঙে চোখের উপর তীব্র আলোর ঝলকানি পড়ায়। নিভু নিভু দৃষ্টিতে দেখে একটা ট্রাক তীব্র বেগে ধেয়ে আসছে তাদের দিকে। প্রেমার বুক ধরফরে ওঠে। আর্তনাদ করার সময়টুকু পায় না বেচারি। আচমকা গাড়ির টার্ন নেওয়ায় হেলে পড়ে ডান পাশে। অনুভব করে একটা বলিষ্ঠ শরীর আগড়ে নিয়েছে তাকে, যেন আসন্নবর্তী বিপদ ছুঁতে না পারে তার অস্তিত্ব। পরক্ষণেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সবটা। খানিকক্ষণ পর আতঙ্কিত চোখ মেলে আশেপাশে তাকায় প্রেমা। মস্তিষ্ক কাজ করছিল না একদমই। চোখ বুজে শুকনো ঢুক গিলে শরীরের সাথে লেপটে থাকা ভারী শরীরটা আঁকড়ে ধরায় নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে। বুকটা ভয়ে মুচড়ে উঠছে, শরীরটা থরথর করে কাঁপছে। হঠাৎ শুনতে পেল এক উৎকণ্ঠিত স্বর। প্রেম, এই প্রেম, ঠিক আছেন আপনি? আরশানের অশান্ত স্বর প্রেমাকে স্বস্তি দিল। বড্ড বেশি ভয় পেয়ে গিয়েছিল। মৃত্যু সন্নিকটে দেখলে মানুষ নির্বিকার থাকবেই বা কিভাবে। প্রেমাকে নিরুত্তর দেখে আরশান সরে এসে নিজের সিটে বসে পুনরায় অধৈর্য কণ্ঠে শুধায়, ওয়াইফি, আর ইউ ওকে? স্পিক আপ, ড্যাম ইট। প্রেমা স্থির দৃষ্টিতে নিশ্চুপভাবেই চেয়েছিল। কথা বলতে গিয়েও কেন যেন তার গলায় স্বর আটকে আসছিল। আরশানের পাগলামি দেখে কোনো মতে কাপা হাতে তার বাহুর শার্ট খামচে ধরে বলল, পানি। আরশান দ্রুত এদিক ওদিক খুঁজতে থাকে পানির বোতল। সবটা লণ্ডভণ্ড হয়ে আছে। আকস্মিক এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ঘুণাক্ষরে টার পানি আরশান সাবলীল গতিতে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ একটা ট্রাক এলোমেলোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ধেয়ে আসে।
আরশান ভাবার সময় পায়নি তেমন একটা। দ্রুত গাড়ির স্টিয়ারিং ডান পাশে ঘোরায়। ট্র্যাকটা একদম বা পাশ ঘেঁষে বেরিয়ে গিয়ে সজোরে আছড়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। আরশানের গাড়িটা যখন দিক হারিয়ে শক্তপোক্ত গাছের সাথে ধাক্কা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন নিজের সিট বেল্টটা খুলে প্রেমার উপর ঝাঁপিয়ে পড়ে আরশান, যেন ভাঙা কাচের টুকরো প্রেমাকে ক্ষত বিক্ষত করতে না পারে। পানির বোতল হাতে আসতেই তৎক্ষণাৎ সেটা প্রেমার দিকে বাড়িয়ে দেয় আরশান। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয় প্রেমা। ধীর স্বরে বলে, ঠিক আছে, আমি কোথাও ব্যথা পাইনি। আপনি ঠিক আছেন? আরশান উত্তর দেয় না। প্রিমার কথা শুনে বুকে হাত রেখে হেডরেস্টে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানতে থাকে কেবল। উৎকণ্ঠায় কলিজা হাতে আসার উপক্রম হয়েছিল তার। অতিরিক্ত ভয়ে শ্বাস আটকে আসছিল। মেয়েটার যদি কিছু হয়ে যেত, আরশান বোধ হয় মরে যেত। মানুষ মৃত্যুর সন্ধিক্ষণে আসলে নাকি স্বার্থপর হয়ে যায়, অথচ আরশানের নিজের কথা মাথাতেই আসেনি। শুধু মনে হয়েছে পাশের সিটে অবস্থানরত তার রাগান্বিতাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। সে সক্ষম কথাটা অবিশ্বাস ঠেকছে। আরশানের অবস্থা দেখে প্রেমা আস্তে ধীরে হাত বাড়িয়ে আলতো করে আরশানের হাত ধরে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে, উই আর অল রাইট। আরশান রক্তিম চোখ মেলে তাকিয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে প্রেমাকে। বেচারা থরথর করে কাঁপছে। প্রেমা স্পষ্ট টের পায় তার বাড়ন্ত হার্টবিট। কতটা ভয় পেয়েছে সেটা আচরণে বোঝা যাচ্ছে। প্রেমা তার পিঠে হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে, আমরা একদম ঠিক আছি জনাব। আপনি ঠিক আছেন? আরশিয়ান নিরুত্তর রয়। প্রেমা টের পায় তার কাঁধের অংশটা উষ্ণ নোনা পানিতে টইটুম্বর হয়ে উঠেছে। শান কাঁপছে। কথাটা ভেবেই প্রেমার বুকটা মুচড়ে উঠল। সে আরেকটু খানি শক্ত করে আরশিয়ানকে জড়িয়ে ধরে তার গলার পাশে আলতো করে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, অযথা ভয় পাচ্ছেন আপনি। সবটা ঠিক আছি, আমরা ঠিক আছি, গুরুতর কিছুই হয়নি। কাঁদছেন কেন আপনি? আরশিয়ান অস্ফুট স্বরে বলে, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে আমার দম আটকে আসছিল প্রেম। আপনার কিছু হলে আমি মরেই যেতাম। আমায় ছেড়ে যাবেন না প্লিজ। আমি সইতে পারবো না দূরত্বের বিরহ। আমার আত্মার সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে আপনার অস্তিত্ব। আপনি বিহীন আমিটা কেবল অনুভূতিহীন মৃত লাশের মতো। প্রেমা হকচকে উঠল। খেয়াল করলো আরশান মনের ভুলেও একবার বাচ্চাদের কথা উল্লেখ করেনি, বরং তার সেফটি নিয়ে তৎপর হয়ে উঠেছে। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল প্রেমাকে। হুট করে মনে পড়ল কদিন আগে স্বীকারোক্তি চাওয়ার ঘটনাটা। আকস্মিক তার মনে হলো ভালোবাসার আক্ষরিক স্বীকারোক্তির তুলনায় অনুভাবিত অনুভূতি বেশি তৃপ্তিদায়ক। আর সে অস্বীকার করলেও তার কর্মকাণ্ড স্পষ্ট জানান দিচ্ছে সত্যতা। ভালোবাসে বলতে সবাই পারে, কিন্তু অনুভব করানোর ক্ষমতা কজনের আছে? মানুষ হয়তোবা তার জীবনে হাজারবার শুনে শব্দটা, কিন্তু কজন জীবনে এই বিশেষ অনুভূতির অনুভবের সুযোগ পায়? যারা এই চমৎকার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবতী। মধ্যরাত পেরিয়েছে, পরিশেষে বউ নিয়ে ফ্ল্যাটের সামনে হাজির হয়েছে ইশতিয়াজ। ফারজানা তো লজ্জায় গুটিসুটি মেরে দূরে পালানোর ধান্দায় আছে। ইশতিয়াজ অধিকার ফলিয়ে বেঁধে রেখেছে তাকে। ফ্ল্যাটের দরজা খুলে ফারজানার দিকে তাকিয়ে ইশতিয়াজ ধীর কণ্ঠে বলে, রিক্ত আমিটার আপনিবিহীন কেউই নেই সুরঞ্জনা। বর্ণিল না হওয়ার আক্ষেপটা ভুলে যার কষ্টসাধ্য হবে। ফারজানা নিমিলিত চোখ জোড়া তুলে ইশতিয়াজের দিকে তাকায়। লোকটার মুখে ম্লান হাসি দেখে ফারজানার খারাপ লাগে। লজ্জা ফেলে কয়েক কদম এগিয়ে সে রাজের হাত জড়িয়ে ধরে বলে, বর্ণিল আয়োজন বর্ণহীন হয়ে পড়ে যদি বিপরীত পক্ষের মানুষটার মনে জাঁকজমকপূর্ণ অনুভূতির সমাচার না থাকে। বাহ্যিক সাজসজ্জ অদরকার হয়ে ওঠে ক্রমশ। আমার সাদামাটা জীবনের হুলস্থুল আয়োজনে বিশেষ গুরুত্ব নেই। আপনি নিশ্চিন্তে থাকুন জনাব। ইশতিয়াজ স্মিত হাসে। আকস্মিক ফারজানাকে কোলে তুলে ঘরের ভেতরে প্রবেশ করে সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে দুষ্টুমির ছলে বলে, আপাতত ঘরের বাতি জ্বালিয়ে দিন। সংসারের বাতি জ্বালানোর বিষয় বিস্তারিত আলোচনার জন্য বাকি রাত পড়েই আছে। ফারজানা লজ্জায় হতভম্ব হয়ে যায়। ফুট কাটা লোকটা বিয়ের পর থেকে তার মান সম্মান নিলামে তুলেছে। নিজেকে সামলাতে না পেরে ফারজানা বলল, মুখে কিছু আটকায় না আপনার? ইশতিয়াজ তাকে সোফার উপর আলতোভাবে বসিয়ে দিয়ে বলল, কয়দিন পর হাতের অবাধ্য বিচারণও আটকাবে না ম্যাডাম। বি প্রিপেয়ার্ড। ফারজানা শিউরে উঠে। কথা আটকে আসে তার।
ইস্তিরাজ বাসার দরজা বন্ধ করে সে রান্নাঘরের দিকে ছুটে যায়। মিনিট 10 পর একটা ট্রেতে হালকা মিষ্টি জাতীয় খাবার এবং 2 গ্লাস শরবত নিয়ে হাজির হয়। খাবার সমেত ট্রেটি টেবিলে রেখে ফারজানার পাশ ঘেঁষে বসে ইস্তিরাজ। ফারজানার একটু অস্বস্তি বোধ হলেও কিছু বলে না। ইস্তিরাজ 1 চামচ পায়েস নিয়ে ফারজানার মুখের সামনে তুলে ধরে বলে, অভিনন্দন আপনাকে মিসেস জানা, নতুন সংসারের জন্য স্বাগতম। ফারজানাও ফিরতে জবাবে রাজকে 1 চামচ পায়েস খাইয়ে দিয়ে বলে, আপনাকে অভিনন্দন। ফারজানার ক্লান্ত মুখভাব দেখে জুসের গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে ইস্তিরাজ হালকা গলায় বলে, আমি জানি আপনি ভীষণ ক্লান্ত, তবে আমি চাইছিলাম দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়তে। বেশি কষ্ট হয়ে যাবে? ইতস্ততায় ফারজানার মুখভাব রক্তিম হয়ে ওঠে। এদিক ওদিক নজর ফিরিয়ে আমতা আমতা করতে থাকে। ইস্তিরাজ ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করে তার অভিব্যক্তি। ফারজানা আটকে আসা গলায় বলে, ইয়ে মানে আসলে ইস্তিরাজ বুঝে যায় তার সমস্যা। বেচারিকে অস্বস্তিতে না ফেলে সহজ গলায় বলে, ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন। 2টা আবদার রাখবেন আমার? ইস্তিরাজের আচরণে ফারজানা মোমের মতো গলে যাচ্ছে। এতটা আদর যত্ন ভালোবাসা সত্যি সে ডিজার্ভ করে? প্রশ্নের ঘুর থেকে বেরিয়ে প্রত্যুত্তরে বলে, কি আপনার? ইস্তিরাজ আদুরে কণ্ঠে বলে, আমার কবাডে হোয়াইট কালার পোলো টি শার্ট আছে, বেশ কয়েকটা। তন্ময় যে কোনো একটা পরবেন। নামাজের সময়টায় আমার পাশে বসে থাকবেন। ফারজানা সাধারণত টি শার্ট পরে না, তবে রাজের আবদার ফেরাতে পারল না কেন জানি। ধীর কণ্ঠে বলল, ঠিক আছে। ইস্তিরাজ খুশি হয়। টুকটাক কথাবার্তা বলে দুজনে যায় ফ্রেশ হতে। ফারজানার অতিমাত্রায় বিরক্ত লাগছিল বিধায় চটজলদি শাওয়ার নিয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নামাজে মগ্ন রাজের পাশে এসে ব্যাডের উপর বসে। 2 রাকাত নফল নামাজের কথা বললেও ইস্তিরাজ 4 রাকাত নামাজ পড়ে। মোনাজাতে গিয়ে একটি বারের জন্য তার ঠোঁট নড়েনি। উল্টো কিছু বলার আগেই সে কেঁদে ফেলে। ফারজানা অবাক হয়ে দেখে তার কান্না। লোকটা এমন ব্যাকুল হয়ে কিসের আর্জি জানাচ্ছে। ফারজানার ভেতরে তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘ সময় বসে থাকায় অসহ্য ব্যথায় দিন দুনিয়া জাহান্নাম লাগতে শুরু করে। ফারজানা না পারতে ব্যাডে হেলান দিয়ে বসে। ইস্তিরাজের কান্নার স্বর তাকে ভেতর থেকে বিচলিত করে তুলছিল। কিছু সময় পেরোতেই ইস্তিরাজ তার সামনে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে কিছু দোয়া পড়ে তার মাথায় ফু দেয়। ফারজানা চোখ বুজে ফেলে প্রশান্তিতে। এত যত্ন এর পূর্বে কখনোই তার কপালে জোটেনি। ইস্তিরাজ নীরবে ফারজানার অবস্থা অবলোকন করে ঘর থেকে বেরিয়ে যায়। অতঃপর মিনিট 5 পর ফিরে আসে একটা হিট প্যাচ হাতে। ফারজানা কিছু বলার পূর্বে ইস্তিরাজ নিজ দায়িত্বে তার নরম উদরে আলতো করে সেটা বসিয়ে দিয়ে বলে, অল্প একটু সময় অপেক্ষা করুন, ইউ উইল ফিল বেটার। ফারজানা সে বিষয়ে কথা বাড়ায়নি। ইস্তিরাজ তার বিপরীত সাইডে শুয়ে ধীর কণ্ঠে বলে, আপনার পাশ ঘেঁষে শহর অনুমতি দিবেন? প্রমিস করছি একটু দুষ্টুমি করব না। ইস্তিরাজের কণ্ঠে আকুতি স্পষ্ট। ফারজানা অল্প সময় নিয়ে শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, তবে একটা প্রশ্ন করি। ইস্তিরাজ আলতো করে তার হাত জোরে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, হুম। ফারজানা শিউরে উঠে ইস্তিরাজের কাণ্ডে নিজেকে সামলে অস্পষ্ট স্বরে বলল, মোনাজাতে বসে কান্না করছিলেন কেন? ইস্তিরাজ ম্লান হেসে বলল, আমার 32 বছরের জীবনে আমি কেবল 2টো কারণে খোদার দরবারে আর্জি জানিয়েছি। তন্মধ্যে আজ একটা পূরণ হয়েছে বলে শুকরিয়া আদায় করছিলাম। ফারজানার অন্তঃস্থলে প্রশান্তিতে ছেয়ে যায়। তবে কিছু একটা ভেবে জিজ্ঞেস করে, আমি আপনার দ্বিতীয় মোনাজাতের কারণ হলে প্রথম মোনাজাতের কারণ কি ছিল? নারী সুলভ সন্দেহের বিষয়টা টের পেয়ে ইস্তিরাজ মৃদু হাসে। অন্ধকারে সেটা দৃশ্যমান হয় না। জানার মাথায় হাত বুলিয়ে দিয়ে ম্লান স্বরে বলে, প্রথম মোনাজাতের কারণ ছিল আমার জন্মদাত্রী মা। সেই অভাগিনীর পরকালের সুখ সুনিশ্চিত করতেই আমার এত আয়োজন। ফারজানা টের পায় ইস্তিরাজের গলা কাঁপছে। এই মুহূর্তে এই প্রসঙ্গটা একদমই টানতে চাইল না ফারজানা। চুপচাপ ইস্তিরাজের আদরের স্পর্শগুলো উপভোগ করতে লাগলো। তার চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়লো 1 ফোঁটা আনন্দের অশ্রু। পরিশেষে সুখের পায়রা তার আঙ্গিনায় হাজিরা দিয়েছে। নিস্তব্ধ রজনীর অন্তিম প্রহর। প্রেমার পালকের ন্যায় হালকা শরীরটা
বুকে জড়িয়ে শুয়ে আছে শান। তার ক্লান্ত চোখ দুটোতে ঘুমের ল্যাশ মাত্র নেই। নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে আছে শূন্যে। মস্তিষ্কে চলছে হাজারো ভাবনা। বুকের ভেতরটা অজানা ভয়ে শঙ্কিত। সে আনমনে ভেবে যাচ্ছে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনা। প্রেমার ভরসাযোগ্য সান্ত্বনায় আরশান অল্প সময়ের মাঝে ঘুর থেকে বেরিয়ে আসে। ধাতস্থ হয়ে নিজেকে সামলে দরজা খুলে বেরিয়ে ট্রাকের অবস্থা দেখতে এগিয়ে যায়। দুঃখজনক বিষয় হলো ট্রাকটা স্লিপ করে অনেকটা দূর এগিয়ে জঙ্গলের দিকে গিয়ে থেমেছে। সেদিকে যাওয়া পসিবল নয়। আরশান দীর্ঘশ্বাস ফেলে দ্রুত 999-এ কল করে জানিয়ে দেয় এবং উবার ডেকে প্রিমাকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরে। প্রিমা তেমন কোনো আঘাত না পেলেও আরশান হালকা পাতলা চোট পেয়েছে। বাসায় ফিরে প্রিমা নিজ দায়িত্বে তার ড্রেসিং করে দেয়। আরশান টু শব্দ নির্গত করেনি, কেবল চুপচাপ যত্নটুকু গ্রহণ করেছে। বহুদিন পর তাদের সম্পর্কে অল্প একটুখানি স্বাভাবিকতা ফিরেছে। আরশান মনে মনে ভাবে এবার বোঝাপড়াটা করে নেওয়া উচিত। দুজনে বেশ ক্লান্ত ছিল। প্রিমা বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। বেচারির শরীরটা হালকা একটু গরম ছিল। জ্বর আসার চিন্তায় শানের ঘুম উবে যায়। রাতের অন্তিম প্রহর পেরিয়ে যাওয়ার পর যখন প্রিমার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয় তখন স্বস্তির শ্বাস ফেলে। নিজেও একটু ঘুমানোর চেষ্টা করে আরশান। বিধ্বস্ত মস্তিষ্ক প্রিয় নারীর সান্নিধ্য পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সূর্যের সোনালি আভায় ঘর আলোকিত হয়ে উঠেছে। রোদের মৃদু ঝলকা চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আরশানের। চোখ মেলে আড়মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল করে প্রিমা নেই। তার বুকটা ধক করে ওঠে, কারণ প্রিমা কখনোই তার আগে ওঠে না। সে হতভম্ব কণ্ঠে ডাকে, প্রেম, কোথায় আপনি? প্রিমার সাড়া পাওয়া যায় না। আরশান চট করে উঠে দাঁড়িয়ে ব্যালকনি এবং ওয়াশরুম চেক করে। কোথাও নেই মেয়েটা। আরশানের চিন্তার পারদ তরতর করে বাড়ে। হুশ খুঁয়ে অনাবৃত দেহে ঘর থেকে বেরিয়ে উচ্চস্বরে ডাকতে থাকে প্রেমাকে। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন আরিয়ান চৌধুরী। ছেলের অবস্থা দেখে হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করেন, এ কি হাল তোমার? উন্মুক্ত দেহে কেবল একটা ট্রাউজার পরা অবস্থায় আরশানকে বেরিয়ে আসতে দেখে হকচকে ওঠেন আরিয়ান চৌধুরী। আরশান কখনোই এই বেশে ঘর ছেড়ে বেরোয় না। বাবার কথায় পাত্তা না দিয়ে আরশান জিজ্ঞেস করে, তোমার বৌমা কোথায়? আরিয়ান চৌধুরী ভাব নিয়ে বললেন, কে বৌমা? কিসের বৌমা? আমি কোনো বৌমাকে চিনি না। আরশান তেতো মুখে বলে, তোমার সুইট লিটিল প্রিন্সেসের কথা জিজ্ঞেস করছি। আরিয়ান চৌধুরী হাসি আটকে বলে, সে তো রান্নাঘরে তোমার আম্মুর সাথে বাকি কথা শোনার আগে প্রস্থান করলো শান। আরিয়ান চৌধুরী অবাক চোখে তাকালেন ছেলের যাওয়ার পানে। তার উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যাওয়া এবং ব্যাকুলতা দেখে খানিকটা চমকালেন বটে। আনমনে কিছু একটা ভেবে হাঁক ছেড়ে স্ত্রীকে ডাকলেন। রান্নাঘরে দাঁড়িয়ে সকলের নাস্তার জন্য পরোটা ভাজছিলেন আফিয়া চৌধুরী। ওনার পাশে দাঁড়ানো প্রিমা ফ্লাক্স থেকে চা ঢালছিল। আকস্মিক শানকে রান্নাঘরে আসতে দেখে আফিয়া চৌধুরী চমকে তাকিয়ে বললেন, কি হয়েছে আব্বু? কিছু লাগবে? এই অবস্থায় রান্নাঘরে এসেছিস কেন? আরশান এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করতে থাকে। প্রেমা আর চোখে একবার তাকিয়ে মিটিমিটি হাসে। আরিয়ান চৌধুরী হাক ডাক শুনে আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে প্রেমাকে বলে, একটু এদিকটা সামলে নিস, আমি আসছি। আফিয়া চৌধুরী 4 কাপ হাতে বেরিয়ে যেতেই আরশান রান্নাঘরের পর্দাটা টেনে দিয়ে প্রেমার পেছনে এসে দাঁড়ায়। প্রেমা তখন পরোটা ভাজতে ব্যস্ত ছিল। শানের ঘনিষ্ঠতা টের পেয়েও কথা না বাড়িয়ে চুপচাপ নিজের কাজ করছিল। আরশান পেছন থেকে আলতো করে জোরে ধরে তার মাথায় হালকাভাবে চুম্বন এঁকে দেয়। তারপর ধীর কণ্ঠে শুধায়, সকালে উঠে আমায় ডাকেননি কেন? আদরের স্পর্শগুলো হজম করতে ব্যাগ পেতে হচ্ছিল প্রিমার। আরশানের উৎকণ্ঠ বেশ ভালো মতোই ট্র্যাক পেয়েছে প্রিমা। তাকে হারানোর ভয়টা জেগে ধরেছে বেচারাকে। মনটা আকস্মিক ভালো হয়ে যায় প্রিমার। প্রশ্নের উত্তরে শান্ত স্বরে বলে, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তাই ডাকিনি। সরে দাঁড়ান, আম্মু চলে আসবে যে কোনো সময়। আরশান সরল না, উল্টো প্রিমার খোলা চুলগুলোতে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টেনে বলল, ভেজা চুলে রান্না করে এসেছেন কেন? কালকে মাথা ব্যথায় কাতরাচ্ছিলেন, সেটা ভুলে গেছেন? প্রিমা নার্ভাস হয়ে পড়ে আরশানের এমন কাণ্ডে। বুকটা কেঁপে উঠছে বারংবার। কোনো মতে কাপা কণ্ঠে বলে, চুল আহামরি ভেজা ছিল না, ঘামের জন্য বেশি ভেজা লাগছে। আম্মুর সাথে গল্প করতে এসেছিলাম।
এখানে। আরশান শুনল প্রিমার কৈফত, তবে বাড়তি কথা বলল না। নিজ দায়িত্বে লম্বা চুলগুলো হাত খোপা করে দিল। এতদিন প্রিমাকে করতে দেখে তারও আয়ত্তে এসেছে বিষয়টা। প্রিমা হতচকিত দৃষ্টিতে পেছনে ফিরে তাকালে আরশান আলতো করে প্রিমার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, আম্মুকে পাঠিয়ে দিচ্ছি, আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন। নাস্তা সেরে আমরা ডক্টরের কাছে যাব। প্রিমা হতবাক হয়ে তাকায়, কিন্তু কথা বলতে পারে না। আরশান বেড়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরে আফিয়া চৌধুরী উপস্থিত হন রান্নাঘরে। প্রিমা হাজারবার নিষেধ করলেও তিনি ঠেলে ঠুলে তাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেন। মা ছেলের কর্মকাণ্ডে মুখ ভার করে প্রিমা ড্রয়িং রুমে বসে থাকে। নাস্তা সেরে দুজনে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আলট্রাসাউন্ড রুমে অবস্থান করছে প্রিমা এবং শান। আরশানের চোখ আটকে আছে মনিটরের দিকে। তার চোখে মুখে উচ্ছ্বাস লিপ্টে আছে, বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। প্রথমবার বাবা হওয়ার আসল অনুভূতির সাথে পরিচয় ঘটেছে তার। স্ক্রিনে দেখা যাচ্ছে তার সন্তানদের অস্পষ্ট প্রতিচ্ছবি। কর্ণকুহরে ধাক্কা দিচ্ছে এক মধুর সুর। মূলত বাচ্চাদের হার্টবিটের শব্দ তাকে আবেগাপ্লুত করে ফেলেছে। প্রেমার অবস্থাও একই। তার চোখের কোণে জমেছে আনন্দের অশ্রু। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ফলে মাতৃত্বের সুখকর অনুভূতি অনুভব করতে পারেনি। আজ সকল অভিমান উবে গেছে। সে অনাকাঙ্ক্ষিত শব্দ অন্তঃস্থলে মমতার আলোড়ন সৃষ্টি করেছে। সকল পরীক্ষা নিরীক্ষা শেষে হসপিটাল থেকে বেরিয়ে আসলো তারা। গ্যাংওয়ে দিয়ে হাঁটার সময় আরশান বলল, শরীর ঠিক আছে? ধীরে সুস্থে হাঁটছিল প্রিমা। আরশানের আকস্মিক প্রশ্নে স্বাভাবিক কণ্ঠে বলে, চল। খানিকটা সময় নিয়ে আরশান বলে, এখন 5 মিনিটের দূরত্বে একটা লেক আছে, জায়গাটা বেশ সুন্দর, ওখানে একটুখানি বসি আমরা। প্রিমা ধীর স্বরে বলল। চলুন তাহলে। কিছুটা পথ অতিক্রম করার পর তারা কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো। লেক থেকে কিছুটা দূরে একটা সিটিং জোনের পাশাপাশি বসলো তারা। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আরশান গলা খাকারি দিয়ে বলল, কিছু কথা বলার ছিল, শুনবেন? আরশানের কণ্ঠে অস্থিরতা মিশেছিল। প্রিমা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বলুন। আরশান ফাঁকা ঢুক গেলে বলল, নিহা আমার জীবনের একটা কালো অধ্যায়। তার প্রতি থাকা সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেছে। বিগত 2টা মাসে আমি প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করেছি। মন মস্তিষ্ক কতটা বিক্ষিপ্ত ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি বলতে করতে চাইছিও না। আমি কেবল আমার বর্তমান অর্থাৎ আপনি নামক অধ্যায়টাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি কি আমায় সেই সুযোগটা দিবেন? প্রেমা বেশ শান্ত চোখে পরখ করছিল আরশানকে। তার বলা কথাগুলো শুনে একটু সময় নিয়ে প্রেমা বলে উঠল, আপনাকে সুযোগ দিয়েছি বলে আজ নির্বিঘ্নে এতটা কাছাকাছি অবস্থান করছি আমরা। আপনার অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আপনি যদি ভেবে থাকেন আপনার অনুতপ্ততার জন্য দ্বিতীয় সুযোগ পেয়েছেন, তবে সেটা কেবলই আপনার ভ্রান্ত ধারণা। আরশান প্রশ্নবোধক কণ্ঠে শুধালো, তাহলে কেন সুযোগ দিয়েছেন আমায়? একটা দীর্ঘশ্বাস ফেলে প্রেমা বলল, আমাদের সংসার প্রায় 8 মাসের। প্রথম দিকে আমি কেবলই আপনার দায়িত্ব ছিলাম, কিন্তু সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আপনার অনুভূতি পাল্টেছিল আমার প্রতি, তবে অনুধাবন করার আগে এই ধ্বংসাত্মক ঝড় সব কিছু শেষ করে দেয়। আমি জানি সেদিন যে নৃশংস মানুষটা আমার সামনে ছিল সেটা আপনার একটা নেগেটিভ সাইড, সমগ্র আপনিটা নন। আমি অনুভব করেছি আমার প্রতি থাকা আপনার সুপ্ত অনুভূতি। সব মিলিয়ে মনে হলো আরেকটাবার সুযোগ দিতে ক্ষতি নেই। আরশান উৎকণ্ঠিত স্বরে বলল, জোরপূর্বক কিংবা মেনে নেওয়া অথবা মানিয়ে নেওয়ার সংসার চাই না আমার। একটা সুন্দর প্রাণবন্ত সংসার চাই। আপনি সম্মতি দিবেন? প্রেমা হাসলো। আরশানের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, সংসার প্রাণবন্ত হয় অনুভূতির শক্ত গাঁথুনিতে। আমাদের সংসারটা যদি প্রচেষ্টার কাতারে পড়ে থাকে, তাহলে কখনো এই সংসার কিংবা আমিটা আপনার স্বস্তির কারণ হতে পারবো না। আরশান কিছুক্ষণ সময় নিয়ে অতঃপর বলে, আপনি তো অলরেডি আমার স্বস্তির কারণ হিসেবে আখ্যা পেয়েছেন। বাড়িতে ফিরলে আপনাকে না দেখলে আমার অস্থির লাগে। আপনার রাগ, অভিমান, বিরক্তি আমাকে নিদারুণ যন্ত্রণা দেয়। আপনার সান্নিধ্যে আমি সুখ খুঁজে পাই। প্রেমার অবাক চোখে তাকায় আরশানের দিকে। তার বুক ধরফরে উঠল রীতিমতো।
গাধা লোকটা কি অকপটের স্বীকারোক্তি দিচ্ছে, অথচ ভালোবাসি বলতে তাহার যত সমস্যা। কয়েকটা ফাঁকা ঢুক গেলে প্রেমা বলল, আমার নামে বেশ কিছু শিরোনামহীন সুপ্ত অনুভূতি জন্মেছে আপনার হৃদকুঞ্জে। হয়তো এটাই ভালোবাসার প্রারম্ভিক ধাপ। আমি অপেক্ষা করব আপনার অন্তিম স্বীকারোক্তির জন্য। আরশান শূন্য দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধালো, যদি কখনো জানতে পারেন আপনি স্রেফ আমার ইনফ্যাচুয়েশন ছিলেন, তখন কি করবেন? প্রিমা স্মিত হেসে আরশানের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, বয়সের সংখ্যাটা যে ঘরে থাকুক, তাৎক্ষণিক আপনার সংসার ছেড়ে একাকিত্বকে বরণ করে বহু দূরে হারিয়ে যাব। আমি সুনিশ্চিত করব আমার নির্মম মৃত্যুর খবরটাও যেন আপনার নিকট অব্দি না পৌঁছায়। ভালোবাসার কাঙালিনী বলে ইনফিচুয়েশন নামক অপমানজনক তকমা হজম করব না জনাব। আরশান কেঁপে উঠল কিঞ্চিত। প্রেমার কথায় তার বুকটা ধরফরে ওঠে। মনে মনে নিজেকে শখানেক গালি দিয়ে প্রেমার পাশ ঘেঁষে বসে তাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে চঞ্চল গলায় বলে, আমার হৃদকুঞ্জে জন্মানো শিরোনামহীন অনুভূতির সুস্পষ্ট ব্যাখ্যা আপনি খুঁজে নিন। আমি না হয় অনুভব করানোর দায়িত্ব নেব। প্রত্যেকটা মানুষের কিছু অপারগতা থাকে, আমার কমতিটা মার্জনা করার অনুরোধ রইল। প্রেমা টার পায় আরশানের অস্থিরতা। তাকে আমৃত্যু আগলে রাখার প্রচেষ্টা স্পষ্ট দৃশ্যমান হচ্ছে তার আচরণে। লোকটার চোখের দিকে তাকালেই একরাশ মায়াময় চাহনির দেখা মেলে। জড়িয়ে ধরার সময় তীব্র অনুভূতির আভাস পাওয়া যায়। ছোট ছোট স্পর্শগুলোতে মিশে থাকে যত্ন। এত সব কিছুর বিনিময়ে তার সামান্য অপারগতা খানিক সময়ের জন্য মাফ করা যেতে পারে। লোকটার প্রচেষ্টার কমতি নেই, কিন্তু অতীতের নিষ্ঠুরতা ভোলা এতটাও সহজ নয়। ভাবনার মাঝেই আচমকা তলপেটে তীক্ষ্ণ একটা ব্যথা অনুভূত হয় প্রিমার। অস্ফুট স্বরে গুঙ্গে উঠতেই আরশিয়ান হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রেম? প্রিমা লম্বা লম্বা শ্বাস টেনে বলে, লং টাইম বসে থাকার জন্য এরকম বোধহয় হচ্ছে। আরশিয়ান উঠে দাঁড়িয়ে চট জলদি তাকে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা দিয়ে বলে, নিজের প্রতি এতটা অযত্নশীল কেন আপনি? আপনার মাঝে কারো প্রাণভোমরা লুকিয়ে সেটা কেন ভুলে যান? আকস্মিক এমন হওয়াতে প্রেমা চমকে যায়। শানের গলা জুড়ে ধরে ব্যথার মাঝেও দুষ্টুমির স্বরে বলে, সবসময় শুধু বাচ্চাদের চিন্তা করলে হবে? আরশান হাঁটার গতি স্লথ করে প্রেমার চোখে চোখ রেখে বলে, বাচ্চারা আমার কলিজার অংশ, প্রাণভোমরা বলতে বুঝিয়েছি তাদের মমতাময়ীকে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তীব্র ক্ষুধা অনুভূত হতে ঘুমটা আলগা হয়ে আসলো ফারজানার। চোখ মেলে তাকাতে অনুভব করলো একটা বলিষ্ঠ শরীর আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। প্রথমে হাকচুকে উঠলেও পরক্ষণে মনে পড়লো গতকাল রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রসঙ্গটা। সদ্য জাগ্রত ফুলার চোখগুলো ঝাপটি বুকের সাথে মিশে থাকা ইশতিয়াজের দিকে দৃষ্টিপাত করলো ফারজানা। লোকটা বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দৃশ্যটা দেখে আনমনে হাসল সে। গতকাল রাতে মানুষটার মাত্রাতিরিক্ত পাগলামি দেখেছে। ছোট বাচ্চারা যেমন পছন্দের কিছু পেলে সেটা নিয়ে মত্ত থাকে, ইশতিয়াজেরও হয়েছিল ঠিক একই দশা। কিছুক্ষণ পরপরই উকি দিয়ে দেখছিল তাকে, কখনো আবার ধরে রাখা হাতটাতে এঁকে দিচ্ছিল অসংখ্য ভালোবাসার পরশ। বারংবার ফিসফিসে বলছিল, থ্যাঙ্কস ফর কামিং ইন মাই লাইফ, আই উইল নেভার লেট ইউ গো সুরঞ্জনা। ফারজানা চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকলেও সবটা শুনেছে, উপলব্ধি করেছে লোকটার অন্তহীন ভালোবাসা। বাস্তবতা হজম করতে ব্যাগ পোহাতে হয়েছে তাকে। ভেবেছিল এটাও হয়তো কোনো স্বপ্ন, কিন্তু সকালের চমৎকার দৃশ্য তার ভ্রম কাটিয়ে দিল। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে রাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে ফারজানা বলল, শুনছেন জনাব, উঠবেন না? ইশতিয়াজ জবাব দেয় না। ফারজানা ব্যর্থ হয়ে রাজের কাঁধ ঝাঁকিয়ে ডাকে। আচমকা ঘুমে ব্যাঘাত ঘটায় ইশতিয়াজের মেজাজ খিচড়ে যায়। মেডিকেল লাইফে এন্টার করার পর গাঢ় ঘুম খুব কম হয়েছে তার। বহুদিন পর আজকে একটু প্রশান্তির ঘুমে মগ্ন হতে পেরেছিল। তোর মধ্যে শুরু হয়েছে হাউকাউ। চোখ মিলিয়ে জল গম্ভীর স্বরে বলে, আর রিজু? ইশতিয়াজের ঘুমে আচ্ছন্ন চোখ দুটোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফারজানা ধীর স্বরে জবাব দেয়, ইটস মি, ইউ সুরঞ্জনা। ইশতিয়াজ পিটপিটে তাকায়।
দুবার মাথা ঝাঁকিয়ে লাফ দিয়ে উঠে বসে ফারজানার দিকে বড় বড় চোখে তাকায়। তার চোখ মুখে অবিশ্বাস্য ভাবটা স্পষ্ট। তুতলানো স্বরে কোনো মতে বলল, মিস জানা, আপনি এখানে আমার বেডে? ইশতেরাজের কথায় ফারজানা শব্দ করে হেসে ফেলে। সদ্য ঘুম থেকে ওঠা ইশতেরাজের ফোলা চোখ, স্নিগ্ধ মুখশ্রী এবং এলোমেলো চুলের বাহার এবং চমকপ্রদ রিয়াকশন দেখে হাসি আটকাতে পারেনি বেচারি। ইশতেরাজ কনফিউজিং দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে অতঃপর কি যেন ভাবে। পুরো বিষয়টা মস্তিষ্কে ধরা দিতেই সেও ঠোঁট কামড়ে হেসে ফেলে। মাথা চুলকে লজ্জিত কণ্ঠে বলে, আসলে হুট করে আপনাকে দেখে ফারজানা হাসি থামিয়ে বলে, রাতে বিয়ে করা বউকে সকালে চিনতে না পারার অপরাধে আপনাকে বউবিহীন বনবাসে পাঠানো উচিত। ইশতেরাজ চোখ মুখ কুচকে বলে, সান্নিধ্যে আসার আগেই দূরে পালাবেন ধান্দা? ফারজানা বিরস মুখে বলল, গত রাতে একটা মিনিটের জন্য দূরে ছিলেন। ইশতেরাজ স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে মুখ মাখা কণ্ঠে বলে, সান্নিধ্যের অভ্যন্তরে বিদ্যমান দূরত্বটুকু মিটিয়ে দেওয়ার অপেক্ষায় কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষামান। ইশতেরাজের অদ্ভুত দৃষ্টি দেখে ফারজানা থমকালো, চমকে উঠে দৃষ্টি ফিরিয়ে আমতা আমতা করে বলল, অনেক বেলা হয়েছে, এবার আমাদের ফ্রেশ হওয়া উচিত। ইশতেরাজ অপলক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ফারজানার লজ্জারাঙ্গা মুখশ্রী। স্মিত হেসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, এরপর আমি যাচ্ছি। ফারজানা তড়িঘড়ি করে উঠে দৌড় দিল ওয়াশরুমে। ইশতেরাজ দৃশ্যটা দেখে শব্দ করে হেসে ফেলল। আর মোড়া ভেঙে ফোনটা হাতে নিয়ে গুরুত্বপূর্ণ মেলগুলো চেক করতে শুরু করলো। হসপিটাল থেকে ফেরার মাঝে আচমকা আরিয়ান চৌধুরীর কল আসে। আরশিয়ান কিঞ্চিত অবাক হয়ে কল রিসিভ করতেই আরিয়ান চৌধুরী দ্রুত তাদের বাসায় ফিরতে বলেন। বাবা রেহানো ধারার কথায় চিন্তিত হয়ে পড়ে শান। জলদি ড্রাইভ করে পৌঁছে যায় বাসায়। আরশিয়ানের অবস্থা দেখে প্রিমাও খানিকটা অবাক হয়েছিল, তবে প্রশ্ন করেনি। বাসায় পৌঁছাতেই দেখে ড্রয়িং রুমের সোফায় লাগেজ সমেত হাজির হয়েছে তাজরিয়ান এবং মেহরিমা। অন্যদিকে কোথাও যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের পাশে অবস্থান করছেন আফিয়া এবং আরিয়ান চৌধুরী। তাদের চোখে মুখে লেপ্টে আছে দুশ্চিন্তার ছাপ। আরশিয়ান প্রিমাকে ধীরে সুস্থে সোফায় বসিয়ে দিয়ে প্রশ্নবোধক কণ্ঠে বলে, কি হয়েছে আব্বু? আরিয়ান চৌধুরী হতাশ কণ্ঠে বলেন, জমি জমা নিয়ে ঝামেলা চলছে। তোমার দাদু এসবের চিন্তায় একটু অসুস্থ হয়ে পড়ছেন। অতি শীঘ্রই আমাদের গ্রামে আসার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঝামেলা সমাধানের দায়িত্ব নাকি আমাকেই নিতে হবে এবার। বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলে আরশিয়ান। মসজিদ, মাদ্রাসা এবং গুরুস্থানের বেশ কিছু জমি নিয়ে ঝামেলা হচ্ছে। ওই জমির পাশে আরিয়ান চৌধুরীর অংশ থাকায় ওনার উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু তার মাথায় খেলে গেল ভিন্ন চিন্তা। তার বাবা এবং মা না থাকলে প্রেমাকে কার ভরসায় বাসায় রেখে যাবে? আরশিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে আফিয়া চৌধুরী ম্লান মুখে বললেন, ঝামেলাটা বেশ বড় সড়ো। এই অবস্থায় তোর বাবাকে একা ছাড়া অসম্ভব। এসব শেষ হতে কয়দিন লাগবে তার ইয়াত্তা নেই। তবে তুই চিন্তা করিস না, তাজ আর মেহু এখন থেকে তোদের সাথেই থাকবে। উপরোক্ত রাজ এবং জানা তো আছেই। আরশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমরা এদিকটা সামলে নিব আম্মু, তোমরা টেনশন নিও না, নিজেদের খেয়াল রেখো। আফিয়া চৌধুরী এবং আরিয়ান চৌধুরী প্রিমার সাথে ভালো মন্দ কথা বলে এক গাদা সাজেশন দিলেন। অন্তিম প্রহরে কুশল আদি বিনিময় করে বিদায় নিলেন। আরশিয়ান তাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আরিয়ান চৌধুরী সেই প্রস্তাব নাকচ করেন। আরশিয়ান কথা বাড়ায়নি, বিশ্বস্ত ড্রাইভারকে বলে ওনাদের গাড়িতে তুলে দেয়। হসপিটালের ঝুঁকি ঝামেলা সামলে প্রিমা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আরশিয়ান তাকে ঘরে রেখে আসে। মেহরিমা নিজেদের জিনিসপত্র গোছগাছ করতে তাদের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে যায়। আরশিয়ান গিয়ে বসে তাজরিয়ানের পাশে। মূলত তাজ নিজেই তাকে ডেকেছিল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আরশিয়ান সোফায় বসে নিচু কণ্ঠে শুধায়, কাজ কতদূর এগোলো? তাজরিয়ান ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, আরবিদের ল্যাপটপের যাবতীয় ডিটেলস হাতের মুঠোয় নিয়ে সেগুলো দিয়ে প্ল্যান সাজিয়ে ফেলেছে। এবার শুধু এক্সিকিউট করার পালা। আমার তরফ থেকে বৌমানের জন্য এটা একটা সরি গিফট হবে। আরশিয়ান স্মিত হেসে বলল, রওশন ওয়াসিত্ব এবং নাহার ওয়াসিত্বকে ট্রেস করতে
তাজরিয়ান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, তাদের ব্যাংক ব্যালেন্স, প্রেজেন্ট অ্যাড্রেস সহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় ট্রেস করে ইনফরমেশন কালেক্ট করার ডান। আরশিয়ান ভ্রু কুচকে শুধালো, তাহলে এখনো কাঙ্ক্ষিত কাজটা আটকে আছে কেন? দুদিন পর তোর বৌমনির বার্থডে, আমি তাকে সেরা গিফটটা দিতে চাই তাজ। তাজরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরভিদের বাবার পার্সোনাল পিএকে এখনও ট্রেস করা যায়নি। কোন গর্তে ঢুকে আছে খোদা জানেন। তবে চিন্তার কারণ নেই, জাল বেছানো হয়েছে, ব্যাটা হাতের মুঠে আসলো বলে। আরশিয়ান তাজের ক্রিমিনাল মাইন্ড দেখে স্মিত হেসে শুধালো, আরবিদের এক্সিস্টেন্স সম্পর্কে কারো মনে কোনো সন্দেহ জাগেনি তো? তাজরিয়ান বাঁকা হেসে বলল, প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ খাটিয়ে খুব নিখুঁতভাবে তার দলীয় নেতাকর্মীর সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছে এবং তার ফেসবুক প্রোফাইলে প্রত্যেকদিন কিছু ছবি সংযুক্ত করা হচ্ছে। সন্দেহের অবকাশ নেই ভাইয়া। আরশিয়ান ইমপ্রেস হলো তার বুদ্ধিমত্তায়। সোফা নিশ্চিন্তে গায়ে এলিয়ে দিয়ে শুধালো, রাজকে ইনফর্ম করেছিস কিছু? তাজরিয়ান জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলে, এতটুকু ইনভেস্টিগেশন আমি আর রাজভাই দুজনে মিলেই করেছে। তবে সবকিছুর মাঝে বিরাট একটা খটকা বাসা বেঁধেছে আমার মনে। আরশিয়ান ভ্রু উঁচে শুধায়। কিসের খটকা? তাজরিয়ান সন্দিহান কণ্ঠে বলল, আরভিদের ল্যাপটপের পাসওয়ার্ড আমার কাছে নর্মাল মনে হয়নি। এজন্যই নার্কোটিক্স ডেপ্টের ডিটেকটিভদের কাছে জরুরি তথ্যগুলো সাবমিট করেছে। আরশিয়ান ক্ষণিকের মধ্যেও কিছু একটা ভেবে বলল, ডকুমেন্টগুলো মেইল করে দিস তো। তাজরিয়ান মাথা দুলিয়ে সম্মতি জানায়। দুজনের কথোপকথনের মাঝেই আচমকা ইশতিরাজ হাজির হয়। তাদের একসাথে দেখে মিছে অভিমান দেখে বলে, কিরে দুঃখিত বল, আমার মতো সুখী পাবলিককে আলোচনা থেকে বাদ দেওয়ার দুঃসাহস কোথায় পেলি? তাজরিয়ান কিছু বলল না, তবে আরশিয়ান চোখ মুখ কুচকে বলে উঠল, ফালতু বকিস না রাজ, তুই ব্যস্ত ছিলি বিধায় ডাকিনি। তাছাড়াও এসব বিষয়ে তুই অবগত, বাকিটা সময় মতো জানিয়ে দেওয়া হতো। ইশতিরাজ ধপাস করে আরশিয়ানের পাশে বসে নির্বিকার গলায় বলল, এবার কাজের কথা বলি শোন। আমার এক বন্ধু নতুন রিসর্ট তৈরি করেছে গাজীপুরে। মনোরম পরিবেশ এবং চমৎকার ভিউ, কম দূরত্বে অধিক সৌন্দর্যে মণ্ডিত প্রকৃতির ফিল নিতে হলে একবার অন্তত ভিজিট করা উচিত। বিয়ের গিফট হিসাবে সম্পূর্ণ রিসর্টটা 3 দিনের জন্য আমায় ছেড়ে দেওয়া হবে। রিসর্টে বেশ কয়েকটা কজেট আছে, তাই ভাবলাম একা না গিয়ে তোদেরও অফার করি। তাজ এবং শান দুজনে একটু ভাবুক দৃষ্টিতে তাকিয়েছিল। ইশতিরাজ নাক মুখ কুচকে বলল, নিরামিষের দল, লাস্ট কবে বউকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলিস মনে আছে? ব্যস্ত জীবন তোদের রেহাই দিবে না মগা। নিজেদের জন্য সময় বের কর, নয়তো শেষ বয়সে গিয়ে অঢেল টাকা থাকলেও সুখকর স্মৃতিটার ঘরটা শূন্যই থাকবে। ইশতিরাজের কথায় লজিক আছে। সত্যি বলতে পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কবলে পড়ে মস্তিষ্কে জং ধরে গেছে, মনে প্রশান্তির অভাব। ছোট্ট একটা আউটিংয়ে গেলে মন্দ হয় না। আরশিয়ান কিছু একটা ভেবে বলল, সবই ঠিক আছে, তবে আমার মিসেস ইদানিং একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। অসুস্থতা বেড়েছে পূর্বের তুলনায়। এই অবস্থায় অত দূরে যাওয়া সেফ? ইশতিরাজ হালকা হেসে বলল, মর্নিং উইকনেস, মোশন সিকনেস, অল্পতে ক্লান্ত হয়ে পড়া, এসব নর্মাল সিম্পটমস। আহামরি খুব দূরের জার্নি হলে আমি নিজেই সার্জেন করতাম না। রিপোর্ট যেহেতু নর্মাল, সেহেতু যাওয়ার জন্য মূল কথা হলো আবহাওয়ার পরিবর্তন ঘটলে ওনারও ভালো লাগবে, ভেবে দেখতে পারিস। তাজরিয়ান এবং আরশিয়ান কিছুক্ষণ ভেবে চিন্তে জবাব দিল, যাওয়া যাক তাহলে। ভোরবেলার আকাশে তখনও পুরোপুরি রোদ ওঠেনি। নরম কুয়াশার পাতলা চাদরের মতো ঢেকে রেখেছে চারদিক। জ্যামে পড়ার ভয়ে সকাল সকাল যাবতীয় জিনিসপত্র গুছিয়ে গাজীপুরের দিকে রওনা দিয়েছে সকলে। গাড়ি চালানোর দায়িত্ব এসে পড়েছে তাজরিয়ানের কাঁধে। ব্যাক সিটে ঘাটে গেড়েছে বাকি দুই দম্পতি। সকলেই জাগ্রত অবস্থায় আছে। গাড়িতে মৃদু ছন্দে চলমান রবীন্দ্রসঙ্গীত তাদেরকে অদ্ভুত এক ঘুরে আচ্ছন্ন করে রেখেছে। প্রায় ঘন্টা দুয়েক পর সকলে এসে পৌঁছালো কাঙ্ক্ষিত রিসোর্টের সামনে। তাদের গাড়িটা গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতে সকলে অভিভূত দৃষ্টিতে দেখল প্রকৃতির মনোরম সৌন্দর্য। গোলাকৃতির রিসোর্টটি মূলত একটা ল্যাকের উপর নির্মাণ করা হয়েছে। আশেপাশে রয়েছে
বেশ কিছু উঁচু উঁচু গাছ, যার ফাঁক গলিয়ে আসা সূর্যের আলো প্রকৃতির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রিসোর্টের পুরোটা জুড়ে নানান ধরনের ফুলের বাহার রয়েছে। গাড়ি থেকে নামতেই আশপাশের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুখ ভরে শ্বাস টানল প্রিমা। বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে সে মনটা নিমিষে ভালো হয়ে গেছে। প্রিমার ঘুম আচ্ছন্ন চেহারার মিষ্টি হাসিটা অবলোকন করে আরশান এগিয়ে এসে বলল, প্রকৃতির মনোরম রাজ্যে আপনাকে স্বাগতম ওয়াইফি। পছন্দ হয়েছে? কিছুটা দূরে অবস্থিত কটেজগুলোর দিকে তাকিয়ে প্রিমা মৃদু স্বরে বলল, ভীষণ সুন্দর জায়গা। বহুদিন পর একটু রিল্যাক্স লাগছে। বিনিময়ে আরশান কেবল হাসল। ওদিকে ঘুমে ঢুলতে থাকা মেহরিমা কোনো মতেই সোজা হয়ে দাঁড়াতে পারছে না। গাড়ির সাথে হেলান দিয়ে ক্ষণে ক্ষণে হামি তুলছে। বইয়ের অবস্থা দেখে তাজরিয়ান বেরিয়ে এসে ইশতিয়াককে বলল, আমাদের লাগেজগুলো সাইডে রেখে দিও রাজভাই, বলটারে ঘরে রেখে আসছি আমি। ইশতিয়াক চোখ ছোট ছোট করে তাদের দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলল, স্টাফদের দিয়ে সবার লাগেজ পাঠিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের মুরগি নিয়ে খাঁচায় যাও। কথাটা শুনে তাজরিনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সামনে এগিয়ে গিয়ে এক ঝটকায় মেহরিমাকে কাঁধে তুলে পিছু ফিরে টিটকারির সুরে বলল, কাছে যাওয়ার দ্বারা তোমার থাকার কথা ছিল, অথচ তুমি পাঁচিয়ে মুখে দাঁড়িয়ে আছো। কি ব্যাপার রাজভাই, ভাবি পাত্তা দিচ্ছে না নাকি? ছেছে শত শত নারীর হার্ট থ্রোপ শেষমেশ কিনা নিজের মুরগির কাছে পাত্তা পাচ্ছে না। দুঃখজনক বিষয়। ইশতিয়াক কটমটে তাকালো তাজরিনের দিকে, কিন্তু ততক্ষণে সে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। আর চোখে পাশে তাকাতেই বইয়ের রাগী দৃষ্টি দেখে কনফিউজড হয়ে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? ফারজানা দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলে হিসহিসে বলল, মিলিয়ন ট্রিলিয়ন নারীর হার্টথ্রোবের দিকে কিভাবে তাকানো উচিত? ইশতিয়াক বুঝলো তার মিসেসের জ্বালাসি। অসহায় চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, একটু প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে দেখলে ঠিকই বুঝতে পারতেন আমি কতটা ইনোসেন্ট। ফারজানা রাগের বশে রাজের পায়ে মৃদু পাড়া দিয়ে বলল, নিজের সুইটহার্টের কাছে গিয়ে প্রেমময় দৃষ্টির আবদার করুন, যত সব। বইয়ের যাওয়ার পানে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে নিজেও ছুটল তার পিছু। তাদের কীর্তি দেখে ল্যাকের পাশে দাঁড়ানো প্রিমা মৃদু হেসে শানকে বলল, এই দুই জুটির খুনসুটিগুলো ভালোই লাগে, তাই না? আরশান দুষ্টুম স্বরে বলল, আমার তো কেবল আপনাকে ভাল লাগে, বাকিদের বিষয়ে কিছু জানি না। প্রিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, সাত সকালে শয়তানি চেপেছে মাথায়। আরশান প্রত্যুত্তরে প্রিমাকে কাছে টেনে মুখের সাথে জোরে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, সমীরণে ভেসে বেড়ানো প্রেমের বন্দনা চেপেছে বোধহয়। প্রিমা মুখ চেপে হেসে মেছেমেছি হামি তুলে বলল, কিন্তু আমার চোখে তো ঘুম চেপেছে। আপনি প্রকৃতির সাথে প্রেম করুন, আমি বরং ঘুমোতে যাই। আরশানের মুখটা চুপসে যায়। দেখে না চোখে চেয়ে আলতো করে কোলে তুলে নিতে প্রিমা তার গলা জড়িয়ে ধরে। আরশানের চুপসে যাওয়া মুখশ্রী দেখে খিলখিলিয়ে হেসে দেয়। প্রিমার প্রাণোচ্ছল হাসি দেখে আরশানের গম্ভীর মুখটায় মৃদু হাসি ফুটে ওঠে। সময়কাল প্রায় সকাল 10টা। রিসর্টে এসে এক ছুট ঘুমানোর পর আরশানের মেসেজ পেয়ে রেস্টুরেন্ট এরিয়ায় হাজির হয় রাজ এবং তাজ। দুজনে এসে দেখে আরশান ফিটফাট হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। মাঝে মধ্যে আবার টেবিলের উপর থাকা ধোয়া ওঠা কফির কাপে চুমুক বসাচ্ছে। মিনিট 10 বসে থাকার পরও শানের ভাবব্যাগ না দেখে ইশতিয়াক বিরক্ত মুখে বলে, নতুন বউয়ের বাতাস লাগছে গায়ে, আমারে ডাইকা চুপচাপ বসে আসোস কেন? ইশতিয়াকের মিশ্রিত ভাষার করা কটূক্তি শুনে চোখ তুলে তাকালো আরশান। সামনে তাকাতে দেখলো স্লিপিং আউটফিটে ঘুম ঘুম চোখে হাজির হয়েছে বেচারা। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোদেরকে দেওয়া কাজটা কমপ্লিট হয়েছে? আরশানের কথায় ঘুম ছুটে পালালো দুজনের চোখ থেকে। তাজরিয়ান ভারিক্কি আওয়াজে বলল, হ্যাঁ ভাই, এবার শুধু সময়ের অপেক্ষা। আরশান ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে বলল, হোয়াট অ্যাবাউট মিস্টার আশরাফ ওয়াশিদ? তো ইশতিয়াক মনে মনে কয়টা বিশ্রী গালি দিয়ে তেতু মুখে বলল, গতকাল ডিটেকটিভ টিমের চিফের সাথে কথা হয়েছে আমার। তিনি জানালেন জঙ্গি দলের সাথে হাত মিলিয়েছিল আশরাফ ওয়াসিদ। আলভিদের ল্যাপটপের পাসওয়ার্ড আসলে একটা ট্র্যাকের ইনফ্লুয়েন্স ছিল। ওরা সবটা জেনে কয়জন
টেররিস্টকে হেফাজতে নিয়েছেন ইতিমধ্যে, তবে কোনোভাবে এই বিষয়টা আগেভাগে টের পাওয়ার মূল হোতাসহ আশরাফ ওয়াসিত্বকে আপাতত নিরুদ্দেশ রয়েছে। আরশান কিছুক্ষণ ভেবে চিনতে বলল, তাহলে তো আমরাও সেফ না। কথাটা শুনে হু হু করে হেসে দিল তাজরিয়ান। অতঃপর বলল, এইখানে সব থেকে বেশি সেফ আমরা। তুমি চিন্তা করো না, ভাইয়া যত ব্যবস্থা করা লাগে সমস্তটা করে ফেলেছে। তুমি জাস্ট ভ্যাকেশন এনজয় করো। আরশান ভ্রু কুচকে শুধালো, তার মানে এটা ভ্যাকেশন নয়, আমরা জাস্ট নিজেদের সেফটির জন্য জায়গা পরিবর্তন করেছি। ইশতিরাজ লম্বা একটা হামি তুলে বলল, ইয়েস ব্রাদার, তুই এত চিন্তা করিস না, আপাতত আমার বোনের দিকে নজর দে, আমরা আছি বাকিটা সামাল দিতে। তবে দিন শেষে শুধু অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা পৌঁছে দিলেই চলবে। বিনিময়ে আরশান হাসলো কেবল। হুট করে তাজরিয়ানের ফোনটা বেজে উঠল। মেহেরমার কল দেখে আড্ডা থেকে বিদায় নিয়ে কটেজের দিকে গেল। তাজকে বেরিয়ে যেতে দেখে ইশতিরাজ বলল, আমাদের তাজ কিন্তু আগের তুলনায় অনেকটা পাল্টেছে। অ্যাগ্রেসিভ ভাবটা একদমই নেই, উল্টে অনেক ক্লিয়ারিং হয়েছে ইদানিং। আরশান স্মিত হেসে বলল, মেহেরিমা ওর জন্য তাবিজের মতো, যতক্ষণ ওর সাথে আছে ততক্ষণ তাজের মতো মনুষ্যত্ব আছে। ভুল ক্রমে যদি একবারও ওটা সামান্য দূরত্বে যায় তবে ওর মনস্টার সাইটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হি ইজ এ হিরো ফর হার গার্ল, বাট বাকি কথা শেষ করার আগে ইশতিরাজ বলল, হি ইজ আ ভিলেন ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি ক্যান ডিস্ট্রয় আ হোল ওয়ার্ল্ড ফর হিজ গার্ল। আরশান পুনরায় আত্মবিশ্বাসের সাথে বলল, হি ক্যান অলসো ডিস্ট্রয় হিমসেলফ ফর হার। কথার বিনিময়ে ইশতিরাজ স্রেফ হাসল। কিছুক্ষণ পর আচমকা শুধালো, তুই কি কিছু নিয়ে টেনশন? আরশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইদানিং খুব ভয় হয়, ক্ষণে ক্ষণে খুব প্রিয় কিছু হারানোর ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে। উপরন্তু কাঁধে চেপে বসা দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারবো কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান আমি। প্রেমাকে হারানোর ভয়টা বুঝলেও বাকি কথা মাথার উপর দিয়ে গেল ইশতিরাজের। সে ভ্রুকুচকে শুধালো, কাঁধে চেপে বসা দায়িত্ব মানে? আরশান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেজো বাবা চাচ্ছিলেন তাজ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানটা বুঝে নিক, অথচ এই বিষয়ে তাজ একেবারে ভ্রুক্ষেপহীন। সেই 7 বছর আগে দেওয়া ত্যায্যবাণীকে সে ধ্রুব সত্য হিসেবে মেনে নিয়েছে। এই বিষয়ে যদি আমি তাকে মানাতেই না পারি তবে এটার ইফেক্ট আমাদের পরিবারের উপরে পড়বে। সব মিলিয়ে আমি ভীষণ চিন্তিত। ইশতিরাজেরও কপালে ভাঁজ পড়ল। আসলে বিষয়টা চিন্তার। ধন সম্পদ সংক্রান্ত বিষয় সম্পর্কে ফাটল ধরাতে সময় নেয় না। আরশানকে ক্ষমতা লোভী বানাতে বিন্দুমাত্র সময় নেবে না, কিন্তু তাজের অবজ্ঞা কেউ আমলে নেবে না। কিছু একটা ভেবে ইশতিরাজ শুধালো, তোর ধূর্ত মস্তিষ্কে কোনো সমাধান করা নেড়েছে? আরশান শূন্য দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলল, ইদানিং আমার মিসেসের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। সময় বাড়ার সাথে সাথে উনি দুর্বল হয়ে পড়ছেন। খুব সম্ভবত আর 2 মাস আমি অফিসের দায়িত্বে থাকতে পারবো। এরপর আমাকে কয়েক মাসের জন্য লিভ নিতে হবে। এই মহড়া দিয়ে তাজের উপর প্রেশার ক্রিয়েট করব ভাবছি। আমার অবস্থা দেখে বেচারা নিষেধ করতে পারবে বলে মনে হয় না। ইশতিরাজ কপাল কুঁচকে বলল, তাজরিয়ান এতটাও গাধা নয় যে তোর ইমোশনাল ব্ল্যাকমেল বুঝবে না। এটা হওয়ার চান্স 50-50। আরশান বিরক্ত হয়ে বলল, উনাকে ভুল বোঝার দায়ে তাজের মনে সুপ্ত অপরাধবোধ আছে। এই অপরাধবোধ তাকে বাধ্য করবে আমার অবর্তমানে অফিস জয়েন করতে। ইশতিরাজ মাথা ঝাঁকিয়ে বলল, এটা কাজে দিতে পারে। যাই হোক, মিসেস লাড্ডুকে নিয়ে ভয় পাস না। উপরমহল মাত্র 3 দিন সময় নিয়েছেন আমাদের থেকে। ওনারা কনফার্ম করেছেন এর মধ্যেই আশরাফ ওয়াসিত্বকে গ্রেপ্তার করা হবে। ডোন্ট ওয়ারি দোস্ত। আরশান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সিকিউরিটি মেনটেন করার পরও গতবার আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে। ইভেন তোদের বিয়ের রাতে আমরা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছি। ভয় হয় ভীষণ, কোনো অনাকাঙ্ক্ষিত ঝড় এসে অতি যত্নে বাঁধা ঘরটা ভেঙে চুরে নিঃস্ব করে দেবে না তো? ইশতিরাজ কিয়ৎকাল থেমে অতঃপর বলল, নিয়তের লিখন খণ্ডানোর সাধ্য আমাদের নেই, তবে আমরা চেষ্টা করতে পারি। দেখা যাক অন্তিমে জয়টা কার হয়। আরশান খানিকক্ষণ চুপ থেকে অন্য আলাপে ব্যস্ত হলো।
ইশতেরাজ গভীর মনোযোগে সেসব শুনতে লাগলো এবং প্রত্যুত্তর দিল। মেহরিমার কল পেয়ে কিঞ্চিত চমকেছিল তাজ। ঘর ছেড়ে বেরোনোর সময় মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় রেখে গিয়েছিল সে। অল্প সময় কি হলো ভাবতেই প্রগাঢ় ভাঁজ পড়ল কপালে। কটেজের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করতে দেখলো বিছানায় উপর হয়ে শুয়ে ফুপাচ্ছে মেহরিমা। আশেপাশের সমস্ত জিনিস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মহারানী রেগে মেগে এই আকাম ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই তাজের। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে পড়ে থাকা ভাঙা কাজগুলো এড়িয়ে মেহরিমার পাশে গিয়ে বসলো তাজরিয়ান। তার উপস্থিতি টের পেয়ে দ্বিগুণ তেজে অন্য পাশে মুখ ফিরে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলো মেহরিমা। তাজের বুকটা ছ্যাদ করে ওঠে। কি হলো হঠাৎ? তার বউটা এমন খেপলো কেন? উত্তর জানতে মেহরিমার মাথায় হাত রেখে এলোমেলো চুলগুলো ঠিকঠাক করতে করতে ভীষণ আদরের স্বরে তাজরিয়ান বলল, বৌজান, কি হচ্ছে শোনা? তাজরিয়ানের আদরে ডাকে আরো বেশি রেগে যায় মেহরিমা। ছিটকে সরে যায় আর একটু দূরে। অল্প একটু সরলে সোজা কাজ ভর্তি ফ্লোরে গিয়ে ধপাস করে পড়বে বেচারি। অঘটন টের পেয়ে খপ করে তার হাত টেনে ধরে জোরপূর্বক তাকে নিজের বুকের মধ্যে টেনে আনে তাজরিয়ান। মেহরিমা সরে যাওয়ার জন্য মুচড়ামুচড়ি করলে তাজরিয়ান শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলে, কি হয়েছে মেহু? না বললে বুঝবো কিভাবে? অহেতুক জেদ দেখিয়ে বেলা শেষে তুই কষ্ট পাবি। শক্তিতে কখনো টেক্কা দিতে পারবি আমাকে? অযথা সরে যাওয়ার পায়তারা করছিস কেন? আমি রেগে যাওয়ার আগেই ভালোই ভালোই কারণটা বল। শেষ কথাটা ধমকের ন্যায় শোনালো। মেহরিমা শব্দ করে ফুঁপে ওঠে। তাজরিয়ানের বুকে ধাক্কা দিল নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু তাজরিয়ান ছাড়ল না। উল্টো তার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আমার বৌজানের? অভিমান জমেছে? আক্ষেপ হয়েছে নাকি অভিযোগ রয়েছে? তাজরিয়ানের আদরের স্বরে কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায় মেহরিমার। ক্রন্ধনরত স্বরে জেদে গলায় তেজ ঢেলিয়ে অভিযোগের সুরে বলে, টানা 3টা দিন একটু শান্তিতে ঘুমোতে পারিনি আমি। রাত জেগে আপনার জন্য অপেক্ষা করেছি, অতঃপর আপনার কারণে শেষ রাতে ঘুমিয়েছি। সকালবেলা জলদি উঠে এক্সামের পড়া করতে হয়েছে। দিনে 2-1 ঘন্টা ঘুমলেও শান্তির ঘুম হয়নি একদমই। আজকে একটু ঘুমিয়েছিলাম, অথচ আপনি আমায় ফেলে উধাও হয়ে গিয়েছিলেন। এত সাধনার ঘুমটা নিমিষেই শেষ। আমার জাস্ট অসহ্য লাগছে, এখন ভীষণ রাগ লাগছে আমার। একটুও ভালো লাগছে না আমার। আই সোয়ার মেহু, তুই যদি অকারণে জেদ দেখিয়ে উঠিস তাহলে প্রতি রাতের ঘটনা আজকে অবাধে রিপিট হবে এবং হুশ হারিয়েও তুই আমার থেকে রেহাই পাবি না। মেহরিমা ব্যর্থ হয় তাজরিয়ানের বুকে মুখ গুজে কেঁদে ওঠে। বিড়বিড়ে কত শত অভিযোগ করে। তাজরিয়ান কেবল শুনে কিন্তু প্রত্যুত্তর করে না। তার মন মস্তিষ্কে জ্বলছে ভিন্ন চিন্তা। মেহরিমার অবস্থার সাথে নিজের অতীতের খুব নিখুঁত কিছু মিল খুঁজে পাচ্ছে তাজরিয়ান। বিদেশে যাওয়ার পর মেহরিমাকে একটুখানি দেখার তৃষ্ণা, কথা শোনার অভিপ্রায়ে কত রাত নির্ঘুম কাটিয়েছে তারই আত্মা নেই। আজ সেই মেয়েটায় তার প্রতি এতটা অবসেসড হয়ে পড়েছে যে তাকে ছাড়া চোখের পাতায় শান্তির ঘুমটা পর্যন্ত ধরা দেয় না। মেহরিমার ভারিক্কি উষ্ণ প্রশ্বাস বুকের কাছটায় অনুভূত হতেই ভাবনার জাল ছেড়ে বেরিয়ে আসলো তাজরিয়ান। চোখ ফিরে তাকালো তার সাথে আদরের ছানার ন্যায় লেপটে থাকা মেহরিমার দিকে। মেয়েটার পরনে রয়েছে কসবি ওভারসাইজ টি শার্ট। বিষয়টা পছন্দ হলো না তাজের। ঘুমন্ত মেহরিমাকে বুকে রেখেই ওটা খুলে দূরে ছুঁড়ে মারল সে। মেহি একটু নড়ে চড়ে উঠতেই তাকে আষ্টে পৃষ্ঠে জোরে ধরে কাঁধে মুখ গুজে বুঝে আসা কণ্ঠে বলল, আমি জিতেছি মেহু। আমার ধৈর্য, আমার ত্যাগ কোনোটাই বৃথা যায়নি। এতদিন পর এসে উপলব্ধি করলাম আমাদের সম্পর্কটাতে বিপদের তুলনায় বিস্ময় বিভূত প্রণয় বেশি, আক্ষেপের তুলনায় অনুভূতি বেশি, অভিমানের তুলনায় প্রায়োরিটি বেশি। না পাওয়া সবকিছু কেবলই ঠুনকো এক স্মৃতি। তাজরানের কণ্ঠে কম্পন। তবে তার উষ্ণতায় লেপ্টে থাকা মেহরিমা কিছুই টের পেল না। ভীষণ সাবধানে তার মুখশ্রী জুড়ে অসংখ্য ভালোবাসার স্পর্শ এঁকে দিল তাজরিয়ান। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মধ্যে হেঁচকে উঠতে থাকা মেহরিমার অনাবৃত দেহখানা নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ফিসফিসে তাজরিয়ান বলল, আই এম রিয়েলি ভেরি সরি বৌজান। আর একটু কষ্ট দেবো না তোকে। একদম গুড বয় হয়ে যাব আমি। ভীষণ খেয়াল রাখবো তোর। বেশি পাগলামি করে ফেলেছি না? আর হবে না। তুই রাগ করিস না কেমন? প্রয়োজনে আমি কানে ধরে সরি বলবো, তবুও তুই কাঁদিস না। আমার বুকটা বড্ড পড়ে তুই কাঁদলে। ভীষণ অস্থির লাগে, তবে হাসলে তোকে একদম আমার মহারানীর মতো দেখায়। ভীষণ ভীষণ ভালোবাসি তোকে মেহু। আলোক উদ্ভাসিত জ্যোৎস্না শোভিত পূর্ণিমার রাত।
সময়টা প্রায় মধ্যরাতের কাছাকাছি। বিরক্ত মুখে বিছানায় বসে আছে প্রিমা। সন্ধ্যাবেলায় বাইরে ঘুরতে গিয়েছিল তারা। প্রায় রাত 10টার পরে কটেজে ফিরেছে। ভেতরে আসতে আরশিয়ান আকস্মিক শুধায়, অল্প কিছুক্ষণের জন্য শাড়ি পরতে পারবেন? প্রিমা তেমন একটা ক্লান্ত ছিল না। আচমকা শানের আবদার শুনে প্রত্যুত্তর করে, পারবো। আরশিয়ান গম্ভীর মুখটায় স্মিত হাসি ফুটে ওঠে। প্রিমার চোখে বিষয়টা ধরা পড়তে তার অন্তঃকরণ ভালো লাগার আবেশে পরিপূর্ণ হয়। আরশিয়ান লাগেজ থেকে মেরুন রঙের একটা বেনারসি টিস্যু শাড়ি বের করে তার হাতে দিয়ে বলে, খুব সম্ভবত শাড়ির কালার কিংবা ডিজাইন আপনাকে হতাশ করবে না। আর গম্ভীর মানুষটা বরাবরই নিজের অনুভূতি প্রকাশে ব্যর্থ। বেচারা ভালোই চেষ্টা করছে, তবে চাইলে কি ব্যক্তিত্বের খোলস ছেড়ে বেরিয়ে আসা যায়? প্রেমা তার বিভ্রান্ত চোখের দিকে দৃষ্টিপাত করে ধীর গলায় বলল, আপনি যেমন তেমনভাবেই আপনাকে মেনে নিতে চাই আমি। মাঝখানে হুট করে কি ধরনের পাগলামি মাথায় চেপেছিল কে জানে, তবে আপনার জোরপূর্বক পরিবর্তিত সত্তাটা বড্ড বেখাপ্পা ঠেকছে। প্রয়োজন নেই এসব মেকি এক্সট্রোভার্ট সাজার। আপনার প্রকৃত সত্তাটাই মুগ্ধ করে আমাকে। আরশিয়ান চমকে ওঠে। প্রেমাকে ধরে ফেলেছে তার অপরিপক্ক প্রচেষ্টার ব্যর্থতা। প্রেমাকে পড়ে ফেলেছে তার চোখ মুখে লেপ্টে থাকা অস্বস্তি। খানিকক্ষণ কিছু একটা ভেবে গম্ভীর স্বরে আরশিয়ান বলে, আপনি বুঝলেন কিভাবে? প্রেমা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিকালে বুবুকে কল করার জন্য যখন আপনার ফোন নিয়েছিলাম, তখন কিছু কারণবশত আমি গুগলে ঢুকেছিলাম। ওখানে গিয়ে দেখি সার্চ বারে লেখা হাউ টু বি অ্যান এক্সট্রোভার্ট, হাউ টু বি অ্যা গুড হাজব্যান্ড, হাউ শুড উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস। পুরো বিষয়টা দেখে আমি খুব বেশি অবাক হয়ে যাই। প্রথমে রিয়েলাইজ না করলেও পরবর্তীতে আপনার অ্যাকচুয়াল ব্যক্তিত্বের সাথে আপনার পুরনো দিনগুলোর আচরণগুলো মিলিয়ে দেখতে গিয়ে নিজের ভুল বুঝতে পারি। সবটা শুনে আরশান খানিকটা অপ্রস্তুত হয়, তবে কিছুটা সময় নিয়ে বলে ওঠে, নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতার সকল অসহায়ত্বকে ছাপিয়ে যায়। আমি হয়তো অন্যদের মতো স্বীকারোক্তি দিতে অক্ষম, কিন্তু আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজকর্ম ঠিকই আপনাকে আসল সত্যটা অনুভব করতে বাধ্য করত। পরিস্থিতির চাপে পড়ে আপনি হয়েছিলেন অধৈর্য, আর আপনার পাগলামিতে সায় জানাতে গিয়ে আরশানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। প্রেমার মনে জাগ্রত হয় অপরাধবোধ। মানুষটা তার জন্য কী পরিমাণ সাফার করেছে ভাবতেই খারাপ লাগা কাজ করে। আর 5টা বইয়ের মতো তারও মনে হয়েছিল স্বীকারোক্তি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সময়ের ফেরে প্রেমা অনুভব করে মানুষটার মুখের বলি তাকে প্রশান্তি দিচ্ছে না। নিজের অনুভূতি প্রকাশে ব্যর্থ মানুষটার থেকে জোরপূর্বক অনুভূতির স্বীকারোক্তি আদায় করতে পারলেও সেটা ছিল নির্জীব। তার চোখে মুখে ভালোবাসার ছাপের বদলে লেপ্টে ছিল একরাশ অস্বস্তি। বিষয়টা অনুধাবন করতেই প্রেমার বুক কেঁপে ওঠে। নিজের বলদামি ধরতে পেরে শখখানে গালি দেয় নিজেকে। কথা শেষ হতেই আরশান রুম ছেড়ে বেরিয়ে যায়। প্রেমা অলসতা ঝেড়ে ফেলে মনের মাধুরী মিশিয়ে শাড়িটা পরে অল্প একটু সেজে নেয়। হরিণীর ন্যায় টানা টানা চোখ জোড়ায় কাজলের সূক্ষ্ম কালিমা লেপন করে। কোমল ওষ্ঠ জোড়ায় শাড়ির সাথে মিল রেখে একটা গাঢ় শেডের নুড লিপস্টিক দেয়। গলায় একটা সোনালি রঙের পুরো চেন পরে। ফর্সাটে কাঁধে সেটা চকচক করে নিজের সৌন্দর্য জানান দেয়। পরিশেষে শূন্য হাত দুটোতে নিখুঁতভাবে কারুকার্য করা স্বর্ণের দুটো বালা পরে। এগুলো বিয়ের পর আফিয়া চৌধুরী তাকে দিয়েছিলেন, তবে আজ অবধি পরা হয়নি। সাজগোজ করে প্রেমা চুপচাপ পটের বেবি সেজে বসে থাকে, অথচ আরশানের দেখা মেলে না। ক্ষুধার তাড়না অনুভব করতেই প্রেমা ভাবনা ছেড়ে বেরিয়ে আসে। শেষমেশ আর সইতে না পেরে বিরক্ত হয়ে কটেজের দরজার দিকে এগোতে নিলে দরজায় টোকা পড়ে। প্রেমার পদযুগল থমকে যায়। আকস্মিক তার মনটা অজানা অনুভূতিতে শিউরে ওঠে। মুখে ফুটে ওঠে লজ্জারুণ হাসি। ধীর পায়ে গিয়ে দরজা খুলে সামনে তাকাতেই প্রেমা যেন হতভম্ব হয়ে যায়। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। শখের পুরুষের অতিমাত্রায় সুদর্শন অবয়ব তাকে বাধ্য করে অপলক চাহনি নিক্ষেপ করতে। আরশানের অবস্থাও একই। একান্ত ব্যক্তিগত নারীর মোহনীয় রূপ দেখে বেচারা অবাক হয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আরশান চোখ নামিয়ে গলা খাকারে দিয়ে একটা ছোট্ট ফুলের বুকে এগিয়ে দিয়ে বলে, বিকেলে বাহিরে ঘুরতে যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম আপনি ঘুরে ফিরে ফুলগুলোর দিকে তাকাচ্ছেন। ভাবলাম এগুলোর সংমিশ্রণে একটা বুকে বানালে আপনি খুশি হবেন। হয়তোবা
পারফেক্ট হয়নি, তবে আশা রাখছি আপনার ভালো লাগবে। প্রিমা মুগ্ধ চোখে তাকায় বুকেটার দিকে। 4টা গোলাপ এবং কিছু জিপসির সমন্বয়ে ছোট্ট একটা ফুলের তোড়া বানিয়েছে আরফান। বেচারার এফোর্ট এবং ফুলগুলোর সৌন্দর্যে প্রিমা বিমোহিত হয়। আলতো করে ফুলের বুকেটা হাতে নিয়ে অস্ফুট স্বরে বলে, কি চমৎকার। আরফান প্রিমার দিকে অনিমেষ নেত্রে চেয়ে আনমনে বলে, মাশাল্লাহ। আরফানের কথাটা কর্ণগোচর হতেই প্রিমার দৃষ্টি লজ্জায় নিমিলিত হয়। আরফান মুগ্ধ চোখে চেয়ে রয় তার প্রিয়তমার দিকে। প্রিমা আঞ্জবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকে কেবল। আচমকা ইলেকট্রিসিটি যাওয়ায় শানের হুঁশ ফিরে। প্রিমা চমকে উঠে বলে, কি হলো? আরফান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে প্রিমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, কিছু হয়নি, ভয় পাচ্ছেন? প্রিমা স্বপ্ন ঢুক গিলে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।